হ্যালো ভিউয়ার্স, আমরা ইউনিট 2 কভার করেছি এবং ইউনিট 3 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমন্বয়ের গুরুত্ব এবং পূর্বশর্ত। দ্যাট মিন্স সমন্বয় হওয়ার জন্য কি কি পূর্বশর্ত ডেফিনেটলি হওয়া লাগবে এবং সমন্বয়ের ইম্পর্টেন্স কতটুকু বা কোঅর্ডিনেশনের ইম্পর্টেন্স কতটুকু আছে আমরা জেনে নেব এখন তাহলে কিভাবে কি সম্পন্ন করা যায়। প্রথমে দেখি আমরা যেটা দেখব সমন্বয়ের গুরুত্ব। খেয়াল করি কি কি গুরুত্ব সমন্বয়ের আছে। প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ভারসাম্য সৃষ্টি অথবা ক্রিয়েশন অফ ব্যালেন্স। এখন ব্যাপার হচ্ছে ক্রিয়েশন অফ ব্যালেন্স ইন বিটুইন হোয়াট। তার মানে আমরা জানি ভারসাম্য বেসিক্যালি রক্ষা করা হয় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে, ব্যক্তি এবং বস্তুর মধ্যে হতে পারে, আবার হতে পারে কোনো একটা টিমের মধ্যে, আবার হতে পারে আমাদের যে বিভাগ এবং উপবিভাগ আছে এইগুলোর মধ্যে। তার মানে আমরা বেসিক্যালি ভারসাম্য সৃষ্টি করা যায় কিভাবে? প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তির মধ্যে তাদের যে দলীয় প্রচেষ্টা আছে তো প্রচেষ্টাকে একত্রিত করার মাধ্যমে আমরা সমন্বয় সাধন করে থাকি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে একটা ভারসাম্যর ব্যাপার আছে। আমরা একটু আগে এক্সাম্পলস দিয়েছিলাম প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্ট, যে এক্সাম্পলস দিয়েছিলাম। ভারসাম্য রক্ষা হয় কিভাবে আমি আবার একটু বলে দিচ্ছি এই ইউনিটের জন্য। যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টের যদি যত ইউনিট প্রোডাকশন ডিপার্টমেন্ট ততটুকুই উৎপাদন করবে যতটুকু বাজারে ডিমান্ড আছে। তার মানে বাজারের ডিমান্ড সম্পর্কে জানতে পারবে যখন প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্টের মধ্যে কমিউনিকেশন বা ইন্ট্রা কমিউনিকেশন থাকে, ঠিক তখনই প্রতিষ্ঠানে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। এবার খেয়াল করি, পরে বলা হচ্ছে সমতা বিধান। সমতা বিধান মানে হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের মধ্যে সমতা বিধান করা। এরপরে খেয়াল করি সংহতি স্থাপন। সংহতি মানে হচ্ছে মিলবন্ধন স্থাপন করা। তার মানে প্রত্যেকটা কাজের পরে আমাদের এই কাজের পর এই কাজ করব, কাজ এ শেষ হলে কাজ বিতে যাব, কাজ বি শেষ হলে সিতে যাব, সি শেষ হলে ডিতে যাব। তার মানে প্রত্যেকটা কাজের যে একটা সিকোয়েন্সিং আছে, যে একটা মিলবন্ধন আছে, এটাকে বলা হচ্ছে সংহতি স্থাপন, স্টাবলিশমেন্ট অফ কনসিস্টেন্সি। এবার খেয়াল করি গতিশীলতা বৃদ্ধি। তার মানে হচ্ছে ডিনামিজম। তার মানে প্রত্যেকটা কাজের যে একটা ডাইনামিক একটা রোল আছে বা ডাইনামিক একটা স্টেট আছে সেটা মেনটেন করা। লাইক কিভাবে গতিশীলতা বৃদ্ধি করা যায় খেয়াল করি। আগের এক্সাম্পলসটা দেই। সমন্বয়ের মাধ্যমে কী হবে? সেলস ডিপার্টমেন্টের রিপোর্ট করেছে যে তাদের সেলস 10% কমে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যদি সেলস 10% কমে যায়, এখন সেলস কিভাবে বাড়ানো যায়, এখানে কোন ডিপার্টমেন্ট হেল্প করতে পারবে? এখানে যে ডিপার্টমেন্টের ভূমিকা আছে সেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। এখন মার্কেটিং ডিপার্টমেন্ট চিন্তা করছে যে সেলস যদি বাড়ানো লাগে তাহলে আমাকে টিভিতে একটা অ্যাড দিতে হবে বা টিভিসি বানাতে হবে অথবা আমাকে টিভিসির মধ্যে এমন একটা ট্যাগলাইন বা একটা কিউ আমাকে দাঁড় করাতে হবে যে কিউর মাধ্যমে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে আমার ব্র্যান্ডটা পজিশনিং করতে পারে। তার মানে হচ্ছে আমি একটু পজিশনিং নিয়ে একটু ধারণা দিয়ে দিই। পজিশনিং মানে হচ্ছে ক্রিয়েটিং অ্যা ডিস্টিংটিভ প্লেস ইন বিটুইন অথবা অ্যামং দ্য কাস্টমার্স মাইন্ডসেট। তার মানে কাস্টমারের মাইন্ডসেটে আমার প্রোডাক্টটা সবসময় মাথায় থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি আমি একটা মোবাইল ফোন কিনতে যাব। মোবাইল ফোন কিনতে যাওয়ার ক্ষেত্রে অনেক রকম মোবাইল ফোন আছে বিভিন্ন ব্র্যান্ডের। কোন ব্র্যান্ডের নাম সবার আগে আমার মাথায় চলে আসে? অ্যাপেলের আইফোন। তার মানে ব্যাপারটা হচ্ছে মোবাইল ফোন কিনতে গেলে আমার মাথায় প্রথমে নক করছে আইফোন। এবার চিন্তা করতে যাচ্ছি আমি একটা বাইক কিনবো। বাইক কিনলে আমি কোন কোম্পানির বাইক কিনবো? তখন আমার মাথা আসছে কোন মডেলের বাইক কিনবো? তখন আমার মাথা আসতেছে আমি জিক্সার কিনবো, সুজুকি। তার মানে সুজুকি জিক্সার আমার মাথায় পজিশনিং করে নিতে পেরেছে। এবার আমার মনে হচ্ছে আমি চিপস খাবো। কোন চিপস খাবো? ডেফিনেটলি আই প্রেফার প্রিঙ্গলস। তার মানে প্রিঙ্গলস আমার মাথার মধ্যে একটা পজিশনিং করে নিয়েছে। এটাকে বলা হয় মেন্টাল পজিশনিং অথবা ব্র্যান্ড পজিশনিং, এবং এটা সম্ভব হয় মার্কেটিং ডিপার্টমেন্টের দ্বারাই। এবং এখন ব্যাপার হচ্ছে সেলস বাড়াতে হবে, তো মার্কেটিং ডিপার্টমেন্ট একটা সলিউশন দিল, একটা ট্যাগলাইন ব্যবহার করতে হবে যেটা আমাদের টিভিসির মাধ্যমে এক্সপোজ করতে হবে। একটা ট্যাগলাইন বা কোনো একটা ব্র্যান্ড মন্ত্র হতে পারে বা কোনো জিঙ্গলস হতে পারে, যে জিঙ্গলসের মাধ্যমে আমরা চিনতে পারি। যেমন খেয়াল করি রবির যে ট্যাগলাইনটা আছে, জ্বলে উঠুন আপন শক্তিতে। এটার মানে যখন আমরা কোথাও শুনবো যে জ্বলে উঠুন আপন শক্তিতে, ঠিক তখনই আমার মাথার মধ্যে নক করবে এটা রবি। আবার এমন হতে পারে ভালোবাসার টানে
কাছে আনে। যখন এরকম কোনো আমি ট্যাগলাইন শুনবো তখন আমার মাথা হুট করে নক করবে এয়ারটেল ছিল। ঠিক তেমনই প্রত্যেকটা লাইনের মাধ্যমে যখন আমরা কোনো একটা ব্র্যান্ডকে ডিনোট করতে পারি, তখন আমি যখন ব্র্যান্ডটা পারচেস করতে যাব সিমিলার টাইপস অফ প্রোডাক্ট, তখন আমার মাথায় যে ব্র্যান্ডটা আছে আমি ডেফিনেটলি ওই প্রোডাক্টটা আমি চুজ করতে যাব। যেমন আমি যদি খেয়াল করি ফোটায় ফোটায় বিশুদ্ধতা, হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? এটা মানে হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা তেলের যে একটা ট্যাগলাইন আছে, রূপচাঁদা ফোটায় ফোটায় বিশুদ্ধতা, তার মানে ফোটায় ফোটায় বিশুদ্ধতা শুনলে আমার মাথায় চলে আসছে রূপচাঁদা তেল। ঠিক তেমনই ব্র্যান্ড পজিশনিংয়ের ক্ষেত্রে মার্কেটিং ডিপার্টমেন্ট হেল্প করতে পারে, এবং আমি যখন তেল কিনতে বাজারে যাব তখন আমার মাথায় সবসময় চলে আসবে রূপচাঁদা ফোটায় ফোটায় বিশুদ্ধতা। তখন আমি দোকানদারকে বলবো রূপচাঁদা তেল আছে কিনা, আমাকে 2 লিটার্স অথবা 5 লিটার্স অথবা 10 লিটার্স রূপচাঁদা তেল দেন। তখন আলটিমেটলি আমার ওই পজিশনিংয়ের দরুন আমার প্রতিষ্ঠানের সেলস বেড়ে যাবে। এটাকে বলা হয় মার্কেটিং ডিপার্টমেন্টের ফ্যাসিলিটেটরস। তার মানে সেলস ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের পরস্পর কমিউনিকেশনের মাধ্যমে তাদের যে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পেরেছে, যে সেলস কমেছে, মার্কেটিং ডিপার্টমেন্টকে ইফোর্ট দিতে হবে, ফার্দার মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, অ্যাগ্রেসিভ প্রমোশনে যাইতে হবে, যে কোনো ধরনের রিকোয়ারমেন্টসের জন্য যখন দুইটা ডিপার্টমেন্টের মধ্যে একটা কমিউনিকেশন হয়, তার মানে আমাদের সেলস বৃদ্ধি পাবে, অ্যাজ ওয়েল এস আমাদের যে গতিশীলতা আছে বা ডাইনামিজম আছে সেটা বৃদ্ধি পাবে। এরপরে আমরা খেয়াল করি যেটা বলা হচ্ছে মতানৈক্য দূরীকরণ। সিম্পল, একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, এক এক ডিপার্টমেন্টের এক এক ধরনের মতামত বা অপিনিয়ন থাকতে পারে বিভিন্ন স্ট্র্যাটেজি সিলেকশন বা ডিসিশন মেকিংয়ের সময়। এখন যেটা আমাকে মাথায় রাখতে হবে, মতানৈক্য কীভাবে দূরীকরণ করা যায়। পরস্পর আমরা যখন কমিউনিকেশনের মাধ্যমে একটা ডিসিশন মেকিং করতে যাব, যে ফাইনালি উই আর সিলেক্টেড, লাইক আমরা একটা ডিসিশন ফাইনালি সিলেক্ট করতে যাচ্ছি, তখন সবার যখন কনসেন্ট থাকবে, আলটিমেটলি প্রত্যেকের মনের ভিতর যেটা বিরোধ ছিল, আমি এটা চাই অর্গানাইজেশনের স্বার্থে হোক বা অন্য স্বার্থে হোক, ঠিক তখনই যখন 10 জনের মতামত একসাথে পুশ করা হবে, ওই মতামতের বেসিসকে বা ওই 10টা মতামত থেকে বেস্ট যে মতামতটা অর্গানাইজেশনের গোলস অ্যান্ড অবজেক্টিভসের সাথে ম্যাচড হয়, ঠিক ওই জিনিসগুলা সিলেক্ট করব, এবং তার ফলে যেটা হয় মতানৈক্য দূরীকরণ করা যায়। মানুষের যে মতের মধ্যে যে একটা অমিল আছে বা অনৈক্য আছে, এটা দূরীকরণ করা যায় কার্যকর যোগাযোগের মাধ্যমে। এখন আমরা খেয়াল করি ব্যবস্থাপনা কার্যে সহায়তা। সিম্পল, ব্যবস্থাপনার একটা অন্যতম কাজ হচ্ছে সমন্বয় সাধন। দেখি ব্যবস্থাপনা কার্য কিভাবে সহায়তা করে। প্রথমত ভারসাম্য ক্রিয়েট করতে পারে, এটাও একটা ব্যবস্থাপনার কাজে সহায়তা হতে পারে। আবার হতে পারে প্রত্যেকটা কাজের মধ্যে একটা সমতা বিধান, প্রত্যেকটা কাজের মধ্যে সিকোয়েন্সিং করা, কোন কাজের পর কোন কাজ করব, ঠিক তেমনই ব্যবস্থাপনা কার্যে সহায়তা করছে। এবার খেয়াল করি দক্ষতা বৃদ্ধি। যদি প্রপারলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, তাদের পরস্পরের মধ্যে যে ইনফরমেশন এক্সচেঞ্জের ব্যাপারটা আছে সেটা সম্পন্ন করা যায়, তাহলেই প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরে চলে আসি মনোবল উন্নয়ন। কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি এবং আলটিমেটলি মনোবল উন্নয়ন হবে, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হবে, কনফিডেন্স বেড়ে যাবে। এরপরে ব্যয় হ্রাস পাবে, মুনাফা বৃদ্ধি পাবে। মনে আছে একটা এক্সাম্পল দিয়েছিলাম এর আগের ইউনিটে, যে যখন আমার অতিরিক্ত উৎপাদন থেকে আমি বেঁচে যাব। ধরেন আমার আগের এক্সাম্পলটা আবার দিই, আমার ডিমান্ড আছে 80 ইউনিট এবং আমি উৎপাদন করছি 200 ইউনিট। এখন অতিরিক্ত 120 ইউনিট কিন্তু আমাকে স্টোরেজ করতে হচ্ছে। এখন স্টোরেজ জন্য একটা আমার কস্ট আছে। এখন আমার যদি 80 ইউনিট ডিমান্ড থাকে, আমি যদি 90 ইউনিট প্রডিউস করি বা এক্স্যাক্টলি 80 বা 85 ইউনিট প্রডিউস করি, তার মানে আমার যে অতিরিক্ত স্টোরেজের খরচটা আছে ওইটা বেঁচে যাবে। তার মানে দুটা ডিপার্টমেন্টের মধ্যে কমিউনিকেশনের ফলে, সমন্বয় সাধনের ফলে আমার অতিরিক্ত যে ব্যয়টা আছে ওইটা হ্রাস পাবে এবং আলটিমেটলি আমার প্রফিট পোর্শন বা মুনাফার অংশটা বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে উত্তম কার্য পরিবেশ সৃষ্টি। যদি আমি প্রপারলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে এবং ইন্টার ডিপার্টমেন্টের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি, স্টাবলিশমেন্ট করতে পারি, ঠিক তখনই আমার একটা কাজের পরিবেশটা প্রপার হবে, অ্যাকিউরেট হবে, প্রিসাইজ হবে। এখন আমরা খেয়াল করব পরবর্তী স্লাইড, সমন্বয় সাধনের উপায় বা কার্যকর সমন্বয় সাধনের জন্য কি কি করা যেতে পারে। প্রথমে খেয়াল করি কার্যকর সমন্বয়ের উপায় বা পূর্বশর্ত। সংগঠনের যে একটা কাঠামো বা স্ট্রাকচার আছে সেটা সহজ হতে হবে এবং বোধগম্য হতে হবে, যাতে সংগঠনের হায়ারার্কি স্ট্রাকচার দেখলে সবাই বুঝতে পারে সংগঠনটা কোন ধরনের সংগঠন, কে কাকে রিপোর্টিং করবে, সংগঠনের কে কার নিকট দায়বদ্ধ থাকবে।
এবার আমরা চলে আসি পরবর্তী, সমন্বিত লক্ষ্য এবং উদ্দেশ্য। তার মানে প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সবারটা আলটিমেটলি সিমিলার হতে হবে। এরপরে চলে আসি সুসংহত পরিকল্পনা। তার মানে যে প্ল্যানিংটা আছে, প্ল্যানিংয়ের সাথে আমার যে সমন্বয়টা আছে দুটার সাথে ম্যাচড আপ করতে হবে, মিলতে হবে। এরপর চলে আসি উত্তম তত্ত্বাবধান। খেয়াল করি তত্ত্বাবধান পরিসর বা কাম্য তত্ত্বাবধান পরিসর সম্পর্কে আমরা জেনেছিলাম এর আগের লেকচারে। তার মানে কাম্য তত্ত্বাবধান পরিসর মানে বোঝানো হচ্ছে একজন নির্বাহীর অধীনে যতজন কর্মী থাকলে ওই নির্বাহী তার ক্ষমতার উপযুক্ত ব্যবহার করতে পারেন তাকে বলা হয় কাম্য তত্ত্বাবধান পরিসর। আর এখানে বলা হচ্ছে যদি উত্তম তত্ত্বাবধান করা না যায়, যদি আমি সবাইকে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আমি অপারেট করতে না পারি তাহলে কিন্তু সমন্বয় সাধন করা সম্ভব হবে না। এবার খেয়াল করি সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। অবশ্যই যোগাযোগ ব্যবস্থাটা সাউন্ড অ্যান্ড ক্লিয়ার হতে হবে এবং এটা ডিজিটালাইজড হলে খুবই ভালো হয়। বর্তমান যুগে প্রত্যেকটা কমিউনিকেশন মিডিয়া ডিজিটালাইজড হয়ে গেছে অলমোস্ট। এবার খেয়াল করি যথার্থ সময় নিরূপণ। তার মানে আমি যে একটা ব্যালেন্সিং করব প্রত্যেকটা কাজের মধ্যে আমার ইনবিটুইন একটা টাইমলাইন বা একটা সময়রেখা বলে দিতে হবে, এই সময়ের মধ্যে তোমাকে কাজটা সম্পন্ন করতে হবে। এবার চলে আসি স্বতঃস্ফূর্ততা। তার মানে প্রত্যেকটা কর্মীকে কাজ করার জন্য উইলিংলি আগায় আসতে হবে, প্রত্যেকটা টিমের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেশনটা এনশিওর করতে হবে। এরপর চলে আসি নিয়মিত সভা আহ্বান। এরপরও হতে পারে প্রত্যক্ষ তত্ত্বাবধান মানে ডিরেক্ট সুপারভিশন হতে পারে। একজন লিডার চাইলেই তার কর্মীদের প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করতে পারে। এরপর চলে আসি তথ্য ব্যবস্থাপনা। তার মানে প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে তথ্যগুলা কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টোরেজ করতে হবে, কারণ ওই তথ্য স্টোরেজ করার অন্যতম কারণ হচ্ছে পরবর্তী বছরে যাতে বিগত বছরের তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখলাম প্রথমে যেটা কাভার দিয়েছি সেটা হচ্ছে সমন্বয়ের গুরুত্ব, এবং এরপরে যেটা দেখেছি সমন্বয়ের কার্যকর সমন্বয়ের উপায়, এবং সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমন্বয়ের প্রতিবন্ধকতা। তার মানে কার্যকর সমন্বয়ের কিছু প্রতিবন্ধকতা বা অবস্ট্যাকলস আছে। প্রথমে খেয়াল করে কি কি হতে পারে। ফার্স্ট অফ অল জটিল সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো যদি আমি বুঝতে না পারি বা আমার অর্গানাইজেশনাল হায়ারার্কি যদি আমি বুঝতে না পারি, কে কাকে রিপোর্টিং করবে, কে কার নিকট দায়বদ্ধতা বা দায়বদ্ধ, তাহলে আমার যে সমন্বয় সাধন সেটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এরপর খেয়াল করি উদ্দেশ্যের অস্পষ্টতা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য সকলের নিকট স্পষ্ট হতে হবে। এরপর চলে আসি অস্পষ্ট কার্যপ্রক্রিয়া। এরপর হতে পারে আন্তঃব্যক্তিক প্রতিযোগিতা। এমন হতে পারে যে ব্যক্তির মধ্যে বা সেম ডিপার্টমেন্টের মধ্যে সিমিলার পোস্টে দুইজন মানুষ একজনের সাথে কম্পিটিশন হতে পারে। যখন কম্পিটিশন হয় একজনের মধ্যে যখন দুইটা ব্যক্তির মধ্যে পার্সোনাল সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কিন্তু সেখানে আর সমন্বয় সাধন সম্ভব হয় না। তার মানে ব্যক্তিগত যে সম্পর্কগুলো আছে সে সম্পর্কগুলো যাতে ভালো থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। এরপরে দেখি দ্বৈত অধীনতা হতে পারে। এরপরে হতে পারে কার্যকর পরিকল্পনার অভাব। আমার যে প্ল্যানিংটা ছিল যদি প্ল্যানিংয়ে ভুল থাকে তাহলে আমার প্রপারলি সমন্বয় করা বা কোঅর্ডিনেট করা সম্ভব না। এরপরে খেয়াল করি কর্মীদের অসহযোগিতা। যদি আমি যেভাবে সমন্বয় করতে চাই আমার প্রতিষ্ঠানে এবং আমার কর্মীরা যদি আমাকে কোঅপারেট না করে তাহলে সমন্বয় সাধন কোনোভাবে সম্ভব না। ওকে বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে আমরা ইউনিট নাম্বার 3তে যেটা সর্বমোট কাভার করলাম, প্রথমে খেয়াল করি আমরা সমন্বয়ের গুরুত্ব পড়েছি, পূর্ব শর্ত পড়েছি এবং সমন্বয়ের প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।